কারণ কথায় বলে যে কেশ হচ্ছে সৌন্দর্যের প্রকাশ। তো সেই জায়গা থেকে আপনি প্রত্যেক মুহূর্তে এত মানুষকে সুন্দর করে তুলছেন। জন্মস্থান হচ্ছে আসামে, কলকাতায় আমি আমার এসে মেডিকেল স্টাডিজ কমপ্লিট করি, চণ্ডীগড়, দিল্লি করার পর দেন আই স্টার্টেড মাই ওন জার্নি ইন 2007। এভরি প্যাথি হ্যাজ ইটস লিমিটেশন। তো এই যে হলিস্টিক অ্যাপ্রোচটা নেওয়ার জন্য উই হ্যাভ স্টার্টেড দিস কনসেপ্ট সিন্স 1999 থেকে আমার জার্নি। তার সাথে ইন্ডাস্ট্রিটা গ্রো করাও একটা পার্ট, একটা নতুন ইনোভেটিভ ট্রিটমেন্টে তাদেরকে ট্রেনিং করা, ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ নিয়ে ট্রিটমেন্ট করা। আমাদের একটা একাডেমিও আছে, আইইবি একটা সার্টিফিকেশন বোর্ড আছে যেখান থেকে আমরা এই কসমেটোলজি সার্টিফিকেশন করাই। যেরকম হসপিটালে নার্সের প্রয়োজন, সিমিলারলি এই ধরনের ক্লিনিকে অ্যাস্থেটিশিয়ানদের প্রয়োজন। কিছু টেকনোলজি ইউজ করি, যেরকম ফটোথেরাপি, ন্যারো ব্যান্ড ইউভিবি থেরাপি, যেটা স্কিন রিজুভিনেশন করতে হেল্প করে। হেয়ার যে আমরা দেখি, ইট ইজ বেসিক্যালি কেরাটিন। হিট ট্রিটমেন্ট বা ব্লো ড্রাইং, এটা যতটা আমি মিনিমাল রাখতে পারি তত আমার চুলের জন্য ভালো। আমি এই তেলটা ইউজ করি, এতে হেয়ার ফল কমে যায়, তুইও কর। দেখুন, তেলের দ্বারা চুলের কোনো ট্রিটমেন্ট হয় না। আমরা অনেক রকম চ্যালেঞ্জ ফেস করেছি। আপনাকে আমি ট্রান্সপ্লান্টেশন করালাম, আপনি কিন্তু 10 জনকে বলবেন। 2010-এ আমরা শুরু করলাম, ভুবনেশ্বর, পাটনা, গুয়াহাটি একসাথে লঞ্চ করলাম। সবাই অ্যাডভাইস দিচ্ছে, ডক্টরসরা অ্যাডভাইস দিচ্ছে, নন ডক্টরসরা অ্যাডভাইস দিচ্ছে। হেয়ার ট্রান্সপ্লান্টেশন ইজ এ 5,000 crore ইন্ডাস্ট্রি। ইন্ডিয়া অ্যান্ড টার্কি, এই দুটো কান্ট্রি যেখানে চিপ ট্রান্সপ্লান্টেশন হয়। ডক্টর পলস আপনাদের কনফিডেন্স পার্টনার। যে মানুষটি সবসময় দায়িত্ব নিয়ে আমাদের সুন্দর করে তুলছেন, কারণ কথায় বলে যে কেশ হচ্ছে সৌন্দর্যের প্রকাশ। তো সেই জায়গা থেকে আপনি প্রত্যেক মুহূর্তে এত মানুষকে সুন্দর করে তুলছেন। সেই মানুষটি সম্পর্কে আমি একটু জানতে চাই, অর্থাৎ আপনার সম্পর্কে, যে ডক্টর অভিজিৎ পাল, তার ডাক্তার হয়ে ওঠা, তার জার্নিটা একটু জানতে চাই। দেখুন, আমার বেসিক্যালি আমি এসছি, আমার মানে জন্মস্থান হচ্ছে আসামে। আচ্ছা। হ্যাঁ, আসামে জোরহাট বলে একটা ছোট্ট শহর আছে, সেখানে আমার জন্ম। সেখান থেকে আমার কেরিয়ার, মানে আমার লাইফ শুরু। আমার বাবাও ডাক্তার ছিলেন, হি ওয়াজ হোমিওপ্যাথি ডক্টর বাই প্রফেশন। আচ্ছা। আমার ঠাকুর দাদাও ডাক্তার ছিলেন, হি ওয়াজ অলসো হোমিওপ্যাথি ডক্টর বাই প্রফেশন। তো আমি ছোটোবেলা থেকে ওই বাড়িতে দেখে ওই এনভায়রনমেন্টে আমরা বড় হওয়া। যখন থেকে আমি মানে আমার লাইফ জ্ঞান বোধ আসে, তখন থেকে আমি, আমার ডিটারমিনেশন ছিল যে ডাক্তার হব। আচ্ছা, মানে প্রথম থেকে এটা একদম ভাবনা, চিন্তা ভাবনা করা, সেই ভিশন নিয়েই বড় হওয়া। তো ওখান থেকে স্কুলিং কমপ্লিট করার পর 10+2 করার পর তারপরে আমি চলে আসি কলকাতায়। আচ্ছা। কলকাতায় আমি আমার এসে মেডিকেল স্টাডিজ কমপ্লিট করি। করার পর আমার বেসিক্যালি আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোমিওপ্যাথ, আমি হোমিওপ্যাথি দিয়ে শুরু করেছি। আচ্ছা। করার পর তারপর আমি এখানে একটা অর্গানাইজেশনে জয়েন করি। জয়েন করার পর যেটা বলছিলাম, আমি আই ওয়াজ ওয়ার্কিং উইথ অ্যান ইন্টারন্যাশনাল চেইন। তো সেখান থেকে আই ওয়াজ লিডিং লট অফ ক্লিনিক্স। ওখান থেকে শুরু করা, তারপর আমাকে এখান থেকে ট্রান্সফার করে দেওয়া হয় ব্যাঙ্গালোরে। আচ্ছা। ব্যাঙ্গালোরে আমি কিছুদিন ওখানে থাকি। তারপর ওখান থেকে আই ওয়াজ ট্রান্সফার্ড অ্যাগেইন টু লখনৌ, চণ্ডীগড়, দিল্লি করার পর দেন আই স্টার্টেড মাই ওন জার্নি ইন 2007। তো এই যে ডক্টর পলসের জার্নি, মানে আমি যেটা বললাম যে পেইন পয়েন্টসগুলো যে ক্লায়েন্টের আমি দেখেছি, তো আমাদের অবজেক্টিভই ছিল যে উই হ্যাভ টু গিভ এ কমপ্লিট সলিউশন। আর প্রাইমারিলি দেখুন, আমার হোমিওপ্যাথি ব্যাকগ্রাউন্ড হলেও আমার অবজেক্টিভ ছিল উই হ্যাভ টু গিভ এ হলিস্টিক সলিউশন টু দি ক্লায়েন্ট। এভরি প্যাথি হ্যাজ ইটস লিমিটেশন। আজকে হোমিওপ্যাথি দিয়ে আমি সব সারিয়ে দেবো সেটা হবে না, বা অ্যালোপ্যাথি দিয়ে সারিয়ে দেবো সেটা হবে না। তো উই হ্যাভ ইন্টিগ্রেটেড আওয়ার অ্যাপ্রোচ। তো আমাদের ক্লিনিকে যখন আমরা অ্যাপ্রোচটা করি, উই হ্যাভ হোমিওপ্যাথি ডক্টর্স, উই হ্যাভ ডার্ম্যাটস, উই হ্যাভ প্লাস্টিক সার্জনস। আমরা কম্বাইন করেই আমরা করি, মানে আলটিমেটলি ক্লায়েন্টকে যাতে বেনিফিটটা দেওয়া হয়, হোলিস্টিক বেনিফিট যেভাবে দেওয়া যায়। বিকজ দেখুন, কোনো রোগের প্রবলেম হচ্ছে সবটাই এক্সটার্নাল নয়। আমার চুল পড়ে যাচ্ছে, বা আমার স্কিনে যে রিঙ্কলস আসছে, বা স্কিনের যে কনসার্নটা, তার কিছু ইন্টারনাল কম্পোনেন্ট আছে। ইন্টারনাল প্রবলেম হওয়ার জন্য তো এক্সটার্নালি সেটা ম্যানিফেস্টেশনস করছে। তো ইন্টারনাল কারেকশনটা আমাদের দরকার, অ্যাজ ওয়েল অ্যাজ এক্সটার্নাল কারেকশনসটা দরকার। তো এই যে হলিস্টিক অ্যাপ্রোচটা নেওয়ার জন্য উই হ্যাভ স্টার্টেড দিস কনসেপ্ট। 2007 থেকে ডক্টর পলসের জার্নি শুরু হলো। মানে আপনার জার্নিটা অনেক দিন আগে, অনেকগুলো বছর। হ্যাঁ, সিন্স 1999 থেকে আমার জার্নি শুরু, মানে আমার প্রফেশনাল ক্যারিয়ার শুরু হয় 1999। প্রফেশনাল ক্যারিয়ার, এবং সেখানে এত রকম মানুষ, তাদের প্রতিনিয়ত ট্রিটমেন্ট করা, এক একজন মানুষের এক এক রকম প্রবলেম অবশ্যই। এবং সেগুলো তো মানে একটা কি বলবো, মানে পার্ট অফ এক্সপিরিয়েন্স, যে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সমস্যা, সেগুলো সলিউশন, সেখান থেকে ডক্টর পলসের কথা চিন্তা ভাবনা কি মাথায় আসে? ট্রিটমেন্ট করাটা তো একটা পার্ট, তার সাথে ইন্ডাস্ট্রিটা গ্রো করাও একটা পার্ট। মানে আপনি যদি একটা আমাদের ইন্ডাস্ট্রি দেখেন, হোমিওপ্যাথি ইন্ডাস্ট্রি, ইট হ্যাজ এ লিমিটেড স্কোপ। তো সেখানে লিমিটেড স্কোপ।
আইদার একজন ডক্টর পাস আউট করলে কিছু হয়তো গভর্নমেন্ট কলেজে তার অ্যাটাচমেন্ট হতে পারে হসপিটালসে, আদারওয়াইজ তাকে প্রাইভেট প্র্যাকটিসই করতে হতে পারে। তো সেখানে একটা তাদেরকে প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া, একটা নতুন ইনোভেটিভ ট্রিটমেন্টে তাদেরকে ট্রেনিং করা, আপগ্রেডেশন করা, করে একটা প্ল্যাটফর্ম করা, ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ নিয়ে ট্রিটমেন্ট করা। তো সেটা একটা নিজেরও ভালো লাগে, আনন্দ লাগে কি এতজনে আমরা অপরচুনিটি তৈরি করে দিতে পারছি, ইন্ডাস্ট্রিতে একটা নতুন অপরচুনিটি ক্রিয়েটেড হচ্ছে। প্লাস দেখুন, আমরা শুধু ট্রিটমেন্ট করাতে একটা পার্ট, আমাদের একটা একাডেমিও আছে, আচ্ছা, ইনস্টিটিউট, যেখানে আমরা ডক্টরসদের ট্রেন করি, সার্টিফাইড করি উইথ ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন। আচ্ছা, আইইবি একটা সার্টিফিকেশন বোর্ড আছে, যেখান থেকে আমরা এই কসমেটোলজি সার্টিফিকেশন করাই ডাক্তারদের, নন ডক্টরসদের। যে অ্যাস্থেটিশিয়ান, আজকে এত যে ক্লিনিক এসছে, অ্যাস্থেটিক ক্লিনিক হচ্ছে, সেখানে প্রচুর এই অ্যাস্থেটিশিয়ানদের রিকোয়ারমেন্ট হয়, মানে ডক্টরদের অ্যাসিস্ট করার জন্য। যেরকম হসপিটালে নার্সের প্রয়োজন, সিমিলারলি এই ধরনের ক্লিনিকে অ্যাস্থেটিশিয়ানদের প্রয়োজন, যে ডক্টরকে অ্যাসিস্ট করবে। করে। তো সেই যে ম্যান পাওয়ার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিকে সেই জায়গা তৈরি করার জন্য সেই ইনস্টিটিউটটা আমরা রাখি, যাতে সাপোর্ট করার জন্য, টু সাপোর্ট দ্য ইন্ডাস্ট্রি। ডক্টর পালস আয়ুর্বেদিক ট্রিটমেন্টও করে? আমরা আয়ুর্বেদিক, হ্যাঁ, কিছু কিছু ধরুন ক্রনিক ডিজিজ যেগুলো বলি, হেয়ারে আমরা আয়ুর্বেদিক অ্যাপ্লিকেশন কম হয়, কিন্তু ইন জেনারেল যে ক্রনিক ডিজিজ যেগুলো আমরা ট্রিটমেন্ট করছি, সেখানে আমরা কম্বিনেশন করি হোমিওপ্যাথি, ইনফ্যাক্ট অ্যালোপ্যাথি, ইনফ্যাক্ট আয়ুর্বেদিক অলসো। আচ্ছা, মানে সবটা দিয়েই, মানে যার যেটা লাগবে, হ্যাঁ, ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ করা, যেখানে যেটার বেনিফিট যেটা বেশি সেটা আমরা অ্যাপ্লাই করে ইন্টিগ্রেট করে ইউজ করা। যেরকম আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরুন স্কিনের একটা রোগ হচ্ছে সোরিয়াসিস বলে একটা রোগ আছে। আচ্ছা, যেখানে কি হয়, আপনার স্কিনের মানে এই যে সুপারফিশিয়াল লেয়ার, স্কিনের কোষগুলো ঝরে পড়তে থাকে। অনেকে দেখলেই ভয় পায়, বাট ইট ইজ নট এ কন্টিজিয়াস ডিজিজ, কি আপনার হয়েছে আমি ধরলাম, মানে আপনার হয়ে যাবে বা কারো হয়ে যাবে, এটা একটা মানুষের একটা ভয় থাকে। কিন্তু বাট যে এটা ফেস করে সে জানে তার জন্য এটা কতটা পেইনফুল। তো এই যে রোগটা, এটা হচ্ছে একটা অটো ইমিউন ডিসঅর্ডার, মানে আমার ইমিউন সিস্টেমে কি করছে, আমার শরীরের স্কিন সেলসটাকে ফরেন বডি হিসেবে ট্রিট করছে। স্কিন যেটা নর্মাল আমার 28 দিনে শেড অফ হয়, সেটা আমার 4 থেকে 5 দিনে শেড অফ হতে শুরু হচ্ছে, তাই মোটামোটা খোসা হয়ে পড়ে যায় স্কিন থেকে। তো এইখানে ধরুন আমরা হোমিওপ্যাথি তাকে ট্রিটমেন্ট করছি, কনস্টিটিউশনাল তার এই জেনেটিক এটা রেকটিফাই করার চেষ্টা করি। তার সাথে আমরা কিছু আয়ুর্বেদিক টপিক্যাল লোশনস আছে, কিছু সিদ্ধা মেডিসিনস কিছু আছে, সেগুলো আমরা অ্যাপ্লিকেশন করতে দিই, সাথে তার খুব সুদিং হয়, ফ্লেকিংটা কম হয়। এর সাথে আমরা কিছু টেকনোলজি ইউজ করি, ধরুন ফটোথেরাপি, ন্যারো ব্যান্ড ইউভিবি থেরাপি, যেটা স্কিন রিজুভিনেশন করতে হেল্প করে। তো এই যে কম্বিনেশন থেরাপি, দ্যাট ইজ হাউ তাদের পেশেন্টের বেনিফিটটা খুব দ্রুত হয়, আর প্লাস তার রেজাল্টসটা লং সাস্টেইনড হয়। একদমই তাই, মানে প্রত্যেকটা কি সুন্দর। মানে আমার যেটা ভালো লাগলো যে সব জায়গায় গেলেই ডাক্তাররা বলেন যে এটা করাতে হবে, কেন করাবো, আমার প্রবলেমটা কোথায়, এই জায়গাগুলো কিন্তু আমরা বুঝতে পারি না, বা আমাদের কাছে অনেক ক্ষেত্রে ক্লিয়ার করা হয় না। সেটা হতে পারে ব্যবসায়িক স্বার্থে বা অন্য যে কোনো কারণে। কিন্তু আজকের এই অনুষ্ঠানটা আপনি এত সুন্দর করে ক্লিয়ার করে দিলেন প্রত্যেকটা বিষয়, ইচ অ্যান্ড এভরিথিং, যে হেয়ার ফলটা কেন হচ্ছে, কিভাবে হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা হচ্ছে, কি কি কারণে হতে পারে, এই পুরো বিষয়টা কিন্তু আমাদের কাছে খুব সুন্দর করে ডাক্তারবাবু ক্লিয়ার করে দিলেন। একটা ছোট্ট প্রশ্ন রাখবো, যেহেতু সামনে পুজো এসে গেছে, এখন মোটামুটি রাস্তায় বেরোলে প্রত্যেকের হাতেই দেখছি, স্পেশালি মেয়েদের হাতে একটা করে সিপার। কি আছে রে, নয় জল নয় ফ্রুট জুস, কি না খেলে চুল আর স্কিন খুব ভালো হবে? দেখুন, জুস খেলে ভালো হবে, দেখুন জুসের মধ্যে বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস থাকে, তাতে ডেফিনেটলি কিছুটা হবে, কিন্তু তাতে চুলটা পুরোপুরি চুলের যে রিকোয়ারমেন্ট, চুলে প্রাইমারিলি হেয়ার যে আমরা দেখি, ইট ইজ বেসিক্যালি কেরাটিন। কেরাটিনটা কি, এটা এক ধরনের প্রোটিন আমাদের খেতেই হবে। এর সাথে সাথে আমাদের কিছু ভিটামিনস সাপ্লিমেন্টেশন লাগে, যেরকম ভিটামিন বি, ভিটামিন ডি, তারপর আপনার ভিটামিন ই। তো এই ধরনের বিভিন্ন সাপ্লিমেন্টেশন আমাদের করা দরকার। তার সাথে সাথে আমার স্ক্যাল্প কেয়ারটা করতে হবে, যে স্ক্যাল্পে কোনো ধরনের ড্যান্ড্রাফ বা এই ধরনের জিনিস না হয়, তার জন্য স্ক্যাল্প হাইজিনটাকে আমার মেনটেন করতে হবে। তার সাথে সাথে আমাকে কিছু এই যে চুলের ধরুন হিট ট্রিটমেন্ট বা ব্লো ড্রাইং, এটা যতটা আমি মিনিমাল রাখতে পারি তত আমার চুলের জন্য ভালো। আমার স্ট্রেস লেভেলটাকে কম রাখতে হবে। আমি যদি মানে এভরিথিং যদি কম্বাইন নিয়ে আমি কাজটা করি, তাহলে আমার বেনিফিটটা হবে। শুধু যদি আমি জুস খেলেই যদি আমার চুল হয়ে যেত বা চুল বেটার হতো, তাহলে তো সলিউশন, তাহলে আর এত ইন্ডাস্ট্রি থাকতোই না, একেবারেই তাই। আর একটা জিনিস দেখেছি যে হয়তো, মানে এটা স্পেশালি মেয়েদের ক্ষেত্রে আমি দেখেছি, যে 4-5 জন মেয়ে এক জায়গায় বসে আছে, শোন না আমি এই তেলটা ইউজ করি, এতে হেয়ার ফল কমে যায়, তুইও কর। দেখুন তেলের দ্বারা চুলের কোনো ট্রিটমেন্ট হয় না, মানে বিশেষ করে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, যেটা আপনার একটা হরমোন বা জেনেটিক ইস্যু, সেটা তেল লাগিয়ে তো জেনেটিক ইস্যু আপনি সারাতে পারবেন না। তেল কি করে, চুলটা আপনার স্ক্যাল্পকে হাইড্রেট করে, মানে ড্রাইনেসটাকে রিডিউস করে, চুলটাকে ড্রাইনেস রিডিউস করে, স্মুথ করে। অয়েলিং ইজ অলওয়েজ এসেনশিয়াল, বাট ইট ইজ যদি আপনার হেয়ার ড্রাই হয় বা আপনার স্ক্যাল্প ড্রাই হয়,
প্রি বাথ অয়েলিং মানে চান করার আগে বা রাতে আপনি অয়েল লাগিয়ে রাখলেন, সকালে ওটা ভালো করে ওয়াশ করে দিন। তাতে কি হবে, হ্যাঁ শ্যাম্পু দিয়ে ওয়াশ করে দিন। তাতে কি হবে, চুলের যে টেক্সচারটা, চুলটা স্মুথ হবে, চুল এনট্যাঙ্গেলড হবে না, চুল আঁচড়াতে গেলে ছিঁড়বে না বা ফ্রিজি হেয়ার হবে না, এইটা হবে। এছাড়া যে আমি তেল লাগালে যে আমার চুল বেড়ে যাবে বা চুলের ডেন্সিটি বাড়বে, সেটা কিন্তু হয় না তেলে, তার তো সেই মেডিসিনাল প্রপার্টিজ নেই। একেবারেই তাই। সুতরাং সব কিছুই দরকার আছে, কিন্তু কোনটা কোন ক্ষেত্রে দরকার সেই জায়গাটা কিন্তু আমাদের প্রপারলি বুঝতে হবে। এবং আজকে কিন্তু ডক্টর অভিজিৎ পাল রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রত্যেকটি বিষয় কিন্তু খুব সুন্দর করে, খুব ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছেন। আমরা যে জিনিসগুলোকে ভাবি যে আমাদের চুল এবং ত্বকের জন্য ভীষণভাবে মানে এক ও একমাত্র সমাধান, সেটা কিন্তু নয়। প্রত্যেকটিরই কিন্তু একটু বিশেষ বিশেষ ভূমিকা রয়েছে। জলের একটা ভূমিকা, তেলের একটা ভূমিকা, শ্যাম্পুর একটা ভূমিকা, সবকিছু আলাদা আলাদা ভূমিকা রয়েছে। সুতরাং সেই জায়গাগুলো কিন্তু ধরতে হবে, এবং তার জন্যই কিন্তু, সেটা আমরা পারবো না, তার জন্য আসতেই হবে ডক্টর পলসে। আচ্ছা ডাক্তারবাবু, এই যে আজকে আমরা এখানে বসে এত কথা বলছি, ডক্টর পলস নিয়ে কথা বলছি, ডক্টর পলস ক্লিনিক নিয়ে আমরা কথা বলছি, আপনি বললেন যে জার্নিটা শুরু হয়েছিল 2007-এ মানুষ যত বেশি সচেতন ছিল, 2025-এ এসে মানুষ হয়তো অন্যরকমভাবে আরও অনেক বেশি সচেতন, বা মানুষ বিষয়গুলো বুঝতে চায়, জানতে চায়, সেই আগ্রহটা রয়েছে। কিন্তু 2007 সালে যখন ডক্টর পলস ক্লিনিক এলো, বা আপনি যখন ইন্ডিভিজুয়ালি সেই জায়গাটা স্টার্ট আপ করলেন, মানুষকে বোঝানো যে কি হতে পারে, বা এই প্রবলেমগুলো কেন হয়, বা এটা একটা নিউ ওয়ে, এটা বোঝানোটাও কিন্তু একটা ডিফিকাল্ট ওয়ে। নতুন কিছু বোঝানো মানুষকে, মানুষ বুঝতে চায় না অনেক সময়। তো সেই জায়গাটা কিভাবে ক্লিয়ার আপ করেছিল? এটা ঠিক, আমরা অনেক রকম চ্যালেঞ্জ ফেস করেছি ইনিশিয়ালি যখন আমাদের জার্নি শুরু হয়। দেখুন, অ্যাজ এ প্রফেশন আমরা তো ডক্টর, তো আমাদের বিজনেস সে মাইন্ডসেটটা ছিল না, কিন্তু ছিল যে একটা নিজের রকম কিছু একটা বিজনেস করব। তো ইনিশিয়ালি ধরুন যখন আমরা ক্লিনিক শুরু করলাম, ক্লিনিক খুলে বসে পড়েছি, কিছু আমাদের মানে পেশেন্ট বেস ছিল, তারা আসতে শুরু করেছিল, তাদের থ্রু দিয়ে ইউজুয়ালি জেনারেলি ডক্টর প্র্যাকটিস কীভাবে বিল্ড হয়। কারণ আমি একটা ডক্টর পাস করলাম, আমি কোথাও হসপিটালে অ্যাটাচড হলাম বা নিজের ক্লিনিকই খুললাম, সেখান থেকে একজন রুগী আসবে, তাকে আমি ট্রিট করব, সে একটু বেটার হবে, সে আরও দুজন রুগীকে নিয়ে আসবে, এইভাবে রেফারেল প্র্যাকটিস আমাদের বিল্ড আপ হয় ইন জেনারেল। তো কিন্তু এই ধরনের ধরুন আমরা যে ইন্ডাস্ট্রিটা আমরা শুরু করেছিলাম, ইটস মোর অফ এ কসমেটিক ওরিয়েন্টেড, যেখানে অনেকে ধরুন আপনাকে আমি ট্রান্সপ্লান্টেশন করালাম, আপনি কিন্তু 10 জনকে বলবেন না যে আপনি ট্রান্সপ্লান্টেশন করিয়েছেন, একটা লজ্জার ব্যাপার রয়েছে, বা আপনি সেই সিক্রেটটা বলবেন না, বা আপনি কোনো একটা বিউটি ট্রিটমেন্ট করাচ্ছেন, সেটা আপনি কাউকে কিন্তু বলবেন না। তো এই বিজনেস করতে গিয়ে আমরা অনেক জিনিস শিখেছি। মানে একটা বিজনেস বা এন্টারপ্রেনারশিপ করতে গেলে প্রাইমারিলি ট্রিটমেন্ট তো একটা পার্ট, সেটা তো লাগবেই, মানে আপনার সেটা হচ্ছে টুলস, সেটা দিয়ে আপনি সার্ভিস দিচ্ছেন। এছাড়া আপনাকে জানতে হবে কিছু মার্কেটিং, মানে মার্কেটিংটাকে আপনি শিখতে হবে, মানে আপনার জন্য এই বিজনেস করা। তো সেখানে আমরা এই যে চ্যালেঞ্জগুলো যখন ফেস করেছি, তখন আমরা দেখলাম যে কী করতে হবে, তখন মার্কেটিং আমরা শিখলাম, একটু বুঝলাম যে ওই যুগে 2007-এ তখন প্রিন্ট মিডিয়ার খুব ক্রেজ ছিল, তখন প্রিন্টে সবাই পেপারই দেখতো, তখন তো সোশ্যাল মিডিয়া অতটা ছিল না, তো তখন প্রিন্টের খুব ভালো রেসপন্স, তখন পেপারে বিজ্ঞাপন দেওয়া শিখলাম। এখন বিজ্ঞাপন দিলে, একটা পেপারে বিজ্ঞাপন দিলে অনেক টাকা লাগতো, তো সেই হিসেবে সেই রেভিনিউটা আমরা জাস্টিফাই করবো কী করে। তো তখন আমরা ডিসাইড করলাম, তখন 2007 আমার একটা ক্লিনিক ছিল কলকাতায় সল্টলেকে, তারপর ওই 2008-এ আমরা তখন ইমিডিয়েটলি এক্সপ্যান্ড করলাম রাসবিহারিতে। তারপর আমরা 2010-এ আমরা শুরু করলাম ভুবনেশ্বর, পাটনা, গুয়াহাটি একসাথে লঞ্চ করলাম। লঞ্চ কেন করেছি? বিকজ এই যে পেপারে আমরা বিজ্ঞাপনটা দিচ্ছি, তার রিচটা তো পুরো রিজিয়নে, একটা ক্লিনিকে থাকলে তো সবাই ক্যাটার করতে পারবো না। তো ওই রিজনে আমরা যখন পৌঁছে গেলাম, কিভাবে পৌঁছলাম, যখন আমরা অ্যাড দিচ্ছিলাম আমরা দেখছি যে ওই রিজন থেকে আমাদের কাছে কল আসছে। তো ওই ক্লায়েন্ট বেস যখন বিল্ড আপ হলো, সেই হিসেবে আমরা ক্লিনিককে এক্সপ্যান্ড করলাম, আর তাতে আমরা ভালো রেসপন্সও পেয়েছি। সো এটা আমাদের একটা লার্নিং হলো যে একটা মার্কেটিংও জানতে হবে, মানে একটা বিজনেস করতে গেলে, এন্টারপ্রেনারশিপ হলে মার্কেটিং ইজ ওয়ান অফ দ্য ইস্যু। তারপরে আপনার বিজনেসের প্রফিটেবিলিটি বাড়াতে গেলে ইউ নিড টু লুক ইনটু দ্য পারচেজেস, মানে আপনি যখন ভেন্ডার ডিলিং করছেন, আপনার যে পারচেজ হচ্ছে সেইগুলোকে আপনাকে জানতে হবে, কতটা আপনি নেগোশিয়েট করছেন, সো দ্যাট আপনার প্রফিটেবিলিটি বাড়বে, আপনি সেই বেনিফিটটা কিছুটা আপনার ক্লায়েন্টসকেও পাস অন করতে পারবেন। এছাড়া ফিনান্সিয়াল অ্যাসপেক্টটাও আপনাকে জানতে হবে, ফিনান্সও একটা সেক্টর। তো এই চ্যালেঞ্জেসগুলো ফেস করতে করতে আমরা এই জিনিসগুলো মানে শিখেছি। আজকের ডেটে আবার অন্যরকম চ্যালেঞ্জ, এখন তো আপনার প্রিন্ট মিডিয়ার কোনো সেই ধরনের রেসপন্স নেই, এখন সোশ্যাল মিডিয়া ইজ দ্য রেসপন্স। সোশ্যাল মিডিয়া ইজ ফুল অফ ক্লাটার, দেয়ার আর সো মেনি পিপল, সবাই অ্যাডভাইস দিচ্ছে, ডক্টরসরা অ্যাডভাইস দিচ্ছে, নন ডক্টরসরা অ্যাডভাইস দিচ্ছে, অনেক রকম অ্যাডভাইসেস হচ্ছে। তো পিপল আর কনফিউজড, কোথায় যাবে, কি করবে,
সমস্যা শুনবে, অপশনস বাড়লেই কনফিউশন বেড়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের প্রোডাক্টে কোম্পানি চলেছে, সবাই হাই ক্লেম করছে যে এটা লাগলে এটা লাগলে, আবার সমস্যার সমাধানের সবাই ট্রাই করছে। এই ট্রাই অ্যান্ড এরর হচ্ছে, এতে মার্কেটটা একটা কনফিউজিং স্টেটে চলে যাচ্ছে। তো এটাও একটা হোপফুলি ফিউচারে একটা প্রপার স্ট্রিমলাইন হয়ে একটা প্ল্যাটফর্ম হবে, যাতে সবাই প্রপারলি গাইডেড হবে, বা এই মিডিয়াটা একটা স্ট্রাকচার্ড হবে। যেরকম প্রিন্ট মিডিয়া হ্যাজ এ স্ট্রাকচার, তাদের একটা কাউন্সিল আছে যারা আপনার মানে ফলস ক্লেম করতে দেয় না। সিমিলারলি এই ধরনের ইন্ডাস্ট্রিতে আমার মানে সোশ্যাল মিডিয়াতে ইন ফিউচার একটা কিছু আসা দরকার, যে এই ধরনের মিসলিডিং যাতে ক্লেমসগুলো না করে ক্লায়েন্টকে বিভ্রান্ত যাতে না করা হয়। একেবারেই তাই। যেহেতু অপশনস বাড়ছে, সেহেতু কনফিউশন বাড়ছে। সেই কথায় আসবো পরে। তার আগে ডাক্তারবাবু এই যে বললেন যে ডাক্তারি একটা প্রফেশন, সেখান থেকে ডক্টর পলস ক্লিনিক ওপেন করা, শুধু তাই না, এই যে একটা ব্যবসায়ী একটা মানসিকতা, সেটাকে গ্রো করা, এবং তখন শুধু প্রিন্ট মিডিয়া নির্ভর সবকিছু চলতো। এখন মানুষের কাছে এত অপশনস, অনেক জুনিয়র ছেলেমেয়েরা কিন্তু চাইছে এইরকম ভাবে কিছু করতে। একটুখানি তাদের মোটিভেট করার জন্য যদি কিছু বলেন। দেখুন, মার্কেটে প্রচুর অপরচুনিটি আছে। মার্কেট ইজ গ্রোয়িং। ইন্ডিয়া ইজ নাও দি থার্ড ওয়ার্ল্ড ইকোনমি। আগামী দিনে বলছি ইন্ডিয়া সেকেন্ড ইকোনমি হয়ে যাচ্ছে। তো ইন্ডিয়াতে প্রচুর প্রসপেক্ট রয়েছে। আজকে আমরা যে ইন্ডাস্ট্রিটা আছি, যে এই যে হেয়ার লস ইন্ডাস্ট্রি, হেয়ার ট্রান্সপ্লান্টেশন ইজ এ 5,000 crore ইন্ডাস্ট্রি। অন অ্যান এভারেজ প্রত্যেক বছর অলমোস্ট 20 lakhs people do hair transplantation in India, and it is only growing in India. only in India. প্লাস এছাড়া ইন্টারন্যাশনাল ট্যুরিজমও আছে। ইন্ডিয়া অ্যান্ড টার্কি, এই দুটো কান্ট্রি যেখানে চিপ ট্রান্সপ্লান্টেশন হয়, তো ইন্টারন্যাশনাল মেডিকেল ট্যুরিজম ইজ অলসো গুড অপরচুনিটি ইন ইন্ডিয়া। তো স্কোপস অপরচুনিটিস আছে, কিন্তু করার আগে সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনি যেই ডিসিশনটাই নেবেন বা যেটাই করবেন, সেটাকে একটা পুরো ডিসিপ্লিনভাবে একটা চিন্তাভাবনা করে করতে হবে। সেখানে একটা পারসিস্টেন্সি রাখতে হবে, মানে অধৈর্য হলে হবে না। প্রপারলি প্ল্যানিং করে পেশেন্স দিয়ে করতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে আমি কোন কাজটা করব, আর সেটা আমি মন দিয়ে করব। আমি কুইক শর্টকাট রুট আমি যাতে অ্যাপ্লাই না করি, আমি প্রপার এথিক্যাল রুট যদি আমি অ্যাপ্লাই করি, অবশ্যই আপনি সাকসেসফুল হবেন। অপরচুনিটিস অ্যাবান্ডেন্ট, ডিপেন্ড করছে আপনার মাইন্ডসেট, মাইন্ড ফ্রেম, অ্যান্ড হাউ ডেডিকেটেড ইউ আর ইন দ্যাট পার্টিকুলার জব ইউ আর টেকিং ইউর জার্নি থ্রু। একদমই তাই। মানে পেশেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনি একটা জায়গায় যদি ফোকাস করেন, তাহলে সেটার পেছনে কিন্তু লেগে থাকতে হবে। অবশ্যই, একদম বাংলা ভাষায় আমরাও লেগে আছি। না লাগলে হবে না। আর প্লাস ইনোভেশন আনতে হবে। দেখুন, এই ধরনের ইন্ডাস্ট্রিতে সবাই, যারাই ধরুন হেয়ারের ট্রিটমেন্ট করছে বা স্কিনের ট্রিটমেন্ট করছে, নতুন কিছু সবাই চায়। তো নতুন ইনোভেশন যা আছে আপনাকে সে ইন্ট্রোডিউস করতে হবে, সেগুলোকে প্রপারলি ইন্ট্রোডিউস করে ক্লায়েন্টকে সে সার্ভিস দিতে হবে। অবশ্যই দেখবেন মার্কেট গ্রো করছে, আপনিও গ্রো করবেন। এবং এই যে একটু আগে আপনি একটা কথা বললেন যে শর্টকাট ওয়েতে এখন সবটা করার একটা ভীষণ চেষ্টা চলছে, সেটা রিগার্ডিং হেয়ার, রিগার্ডিং স্কিন, রিগার্ডিং ড্রেসেস, মানে এভরিথিং শর্টকাটে কতটা কি করা যায়। তো এই স্কিন এবং হেয়ার, এই বিষয়গুলো তো শর্টকাটের বিষয় না, কারণ এগুলো আমরা জন্মসূত্রে নিয়ে এসেছি, সেগুলোকে যত্ন করে লালন পালন করতে হবে। এবং যে কারণে কিন্তু ডক্টর পলস আমাদের সঙ্গে রয়েছেন, কারণ নিজেকে সুন্দর রাখতে হবে, নিজেকে পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে করে আপনি কোথাও গিয়ে দাঁড়ালে মানুষ বলে বাহ, এই শব্দটা যেন মুক্তি আসে। ডক্টর পলসের ফাউন্ডার ডক্টর অভিজিৎ পাল ছিলেন আজকে আমাদের সঙ্গে, কিন্তু যা হয় নির্দিষ্ট সময় মেনে চলতে গিয়ে টাইম ইজ ওভার। কি বলবেন অনুষ্ঠান শেষ করার আগে আমার বন্ধুদের জন্য? ডক্টর পলস আপনাদের কনফিডেন্স পার্টনার।